তিশা, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যে প্রভাব কেমন রয়েছে বাজারে। ধন্যবাদ রাজু। রাজু হিরোর সাথে অনেকটাই একমত। আজ যেহেতু তদন্ত রিপোর্ট নিয়ে অনেক দূর কাজ এগিয়েছে, বিনিয়োগকারীদের কনফিডেন্সটা অনেকটাই বাড়ছে ধীরে ধীরে পুঁজিবাজার প্রতি। আমরা তার ইম্প্যাক্ট আজ দুটি স্টক এক্সচেঞ্জে দেখছি। সকাল থেকে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, পাশাপাশি টার্নওভারের গতিটি অনেকটাই ভালো রয়েছে। রাজু, একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন কি জানি না, যে 96-এর কেলেঙ্কারের জন্য যারা অভিযুক্ত হয়েছিল সেই সময় তারাই কিন্তু আবারও 2010 এবং 11-এর ক্র্যাশের জন্য আবারও তারা অভিযুক্ত হয়েছেন। অর্থাৎ এই ব্যক্তিগুলো যদি আবারও পার পেয়ে যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে আমাদের দেশের পুঁজিবাজার সবসময় এরকম একটি বাবল এবং দেন একটি ক্র্যাশের সম্মুখীন হবে। রাজু, এইমাত্র একজন বাজার বিশ্লেষকের সাথে আমার কথা হয়েছে এই ওভারঅল তদন্ত প্রতিবেদনে। তিনি একটি বিষয়, একটি লাইন উচ্চারণ করেছেন যেটি খুব উল্লেখযোগ্য, যে বিষয়টি এরকম ছিল যে ডাকাতের সর্দারকে দারোগার চেয়ারে বসিয়ে ডাকাতি করা হচ্ছে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ পদে আজ যে ব্যক্তিগুলো বসে আছেন তারা আসলে কি রকম, আমরা দোষ বলছি এসিসির দোষ, এসিসিতে আসলে কারা বসে আছেন, বা লিস্টিং কমিটির হেড কে, বা ওভারঅল বাজারটাকে আসলে কারা নিয়ন্ত্রণ করছেন? তো শিয়ালের কাছে কি তাহলে মুরগি ধার দেওয়া হয়েছে না? স্বাভাবিকভাবে আমরা কিন্তু আশা করতে পারি, এবং এই ব্যক্তিবর্গগুলো যদি আবারও পার পেয়ে যান, আবারও যদি এদেরকে কোনো রকম শাস্তি ব্যবস্থা দেওয়া না হয়, তাহলে কিন্তু আবারও তারা নেক্সট আবার মার্কেট ক্র্যাশের সঙ্গে জড়িত হবে, এমনটাই উল্লেখ করছেন প্রতিটি বাজার বিশ্লেষক। এবং এবারই সময় সরকারের, শুধুমাত্র তার সরকার নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা দোষীদের জন্য, যাতে পরবর্তীতে কখনোই এ ধরনের বিষয় বা এরকম বাবল মার্কেট, দেন ক্র্যাশ মার্কেট যেন বিনিয়োগকারী না দেখে। বিনিয়োগকারী একটি প্রশ্ন করছে, এই যে সবাই বলছে যে অমুকের নাম প্রকাশ করা হোক, তমুকের নাম প্রকাশ, এতে কি আসলে বিনিয়োগকারীদের টাকা ফিরে আসবে? কখনোই কিন্তু বিনিয়োগকারীদের টাকা এতে ফিরে আসবে না নাম প্রকাশ করাতে। আবারও এই ব্যক্তিবর্গগুলো যে আবারও বেঁচে যায়, দেন কিন্তু আবারও তাদের ইম্প্যাক্টটা মার্কেটে পড়তে থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে 96-এ কিন্তু কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছিল না যে কারা আসলে করেছে, শুধু শুধু নাম প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবার কিন্তু সিডিবিএল এর মাধ্যমে, এসিসি সার্ভিলেন্স ডিপার্টমেন্ট আছে, সবকিছুর মাধ্যমে সাক্ষ্য প্রমাণ সহ কিন্তু বিনিয়োগকারীরা দেখতে পাচ্ছে যে কারাই আসলে মূল দোষী। তো খুব দ্রুত সরকারের কাছে সমস্ত বিনিয়োগকারীর আকুল আবেদন, যাতে এই দোষী ব্যক্তিদের শুধুমাত্র নাম প্রকাশ করে সীমাবদ্ধ না, তাদের যেন যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তো আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের মার্কেটে কিছু রাজনৈতিক নেতারও কিছু প্রতিষ্ঠান আছে, লাইক সিএমসি কামাল, এই প্রতিষ্ঠানগুলো আমরা ওভার ভ্যালুয়েশন দেখেছি। এভাবে বিভিন্ন রকম রাজনৈতিক নেতারও কিন্তু প্রভাব আমরা দেখেছি। তো বিনিয়োগকারীদের খুব রিকোয়েস্ট করেছে, বা বাজার বিশ্লেষক সকলেই আবেদন জানাচ্ছে যাতে খুব যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। তবে রাজু, বিনিয়োগকারীরা বাজারের প্রতি এতটাই কনফিডেন্ট হয়ে যাচ্ছে যে আমরা দেখছি ইন্ডেক্স এবং টার্নওভারের পরিমাণ বাড়ছে। আজ কিন্তু একটু কিছুর ভয় ছিল, মিশ্র প্রভাব থাকতে পারে অথবা নেগেটিভ প্রভাব থাকতে পারে, সেরকম কিন্তু কিছু আমরা আজকে পুঁজিবাজারে দেখছি না। ওকে হিরো, আপনার কাছে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসি, যে আমরা গত কয়েকদিনেই রিপোর্টে যতটুকু দেখলাম সেখানে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কথা বলা হয়েছে সবচেয়ে বেশি, এবং স্পেশালি আমরা জানি যে সেখানকার চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, তারপরে সেখানকার নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির, যাকে ওএসডি করা হয়েছে, সেই সঙ্গে তারিকুজ্জামান, এরকম বিভিন্ন নামও আসছে এসিসি কর্মকর্তাদের। তো এবং তাদেরকে অপসারণের সুপারিশও বোধহয় করা হয়েছে এই রিপোর্টে যতটুকু জানা গেছে। তো সেই জায়গা থেকে এখন বিনিয়োগকারীদের ভাবনাটা কেমন? এসিসি এই পুনর্গঠনের জায়গাটা তারা কতটা চায়? রাজু, বিনিয়োগকারীদের ভাবনা হচ্ছে এসএসসির পুনর্গঠন, এবং এই পুনর্গঠন করার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি যে এসএসসির চেয়ারম্যান সহ যে শীর্ষ কর্মকর্তা রয়েছে এবং নির্বাহী পরিচালক যারা রয়েছে তাদের বিরুদ্ধে কারসাজি অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ কতখানি সত্য তা প্রমাণ করবে তদন্ত রিপোর্ট, এবং তদন্ত রিপোর্ট যখন পেশ হবে তখনই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু সত্য। তবে তাদের পেছনে যারা রয়েছে তাদের কিন্তু তাদের নিয়ে বিনিয়োগকারীদের বেশি ভয়, কারণ তাদেরকে যারা পরিচালনা করেছে তারা অনেক প্রভাবশালী লোক, এবং স্বয়ং অর্থমন্ত্রী বলেছেন যে শেয়ার বাজারে যারা এসব জড়িত রয়েছেন তারা অনেক প্রভাবশালী লোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না, যার ফলে বিনিয়োগকারীরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন যে আদৌ তাদের শাস্তি হবে কিনা। যদি তাদের এখন শাস্তি দেওয়া না হয় তাহলে আবার হয়তোবা সে নিবে, আবার হয়তোবা বাজারে কিছুটা কারসাজি করে তারা তাদের পকেট ভারী করে নেবে। তো সেই জন্য বিনিয়োগকারীরা দাবি জানিয়েছেন যে এসিসির পুনর্গঠনের পাশাপাশি তাদের পেছনে যারা থেকে খলনায়কের ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কারণ আপনি জানেন যে প্লেসমেন্টের ব্যাপারে অনেক টাকা হাতিয়ে নিয়ে হচ্ছে, ডাইরেক্ট লিস্টিংয়ের ব্যাপারে অনেক টাকা হাতিয়ে নিয়ে হচ্ছে, বুক বিল্ডিং পদ্ধতি ভালো ছিল সে পদ্ধতির অপব্যবহার করে অনেক টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, এবং সেটি যেন সুষ্ঠু তদন্ত করে অভিযোগ সত্য না মিথ্যা সেটা প্রমাণ করা হয়, সেটা বিনিয়োগকারীদের একান্ত দাবি। ওকে তিশা, আপনার কাছে স্টক এক্সচেঞ্জের বিষয়টা নিয়ে আসি, যে যারা ব্যবসা করছেন, যারা ট্রেডিং করছেন, ব্রোকার ডিলার, তারাই আবার একই সঙ্গে স্টক এক্সচেঞ্জটাকে চালাচ্ছেন। যেমন এদের মধ্যে আবার ধরেন রকিবুর রহমান বা শাকিল রিজভী, যাদের 96ও মামলায় অভিযুক্ত হিসেবে নাম দেখেছি আমরা, এবারও তেমন দু একজন
সেইখানে তো স্টক এক্সচেঞ্জের জায়গাটা কতটা স্বচ্ছতা আনা উচিত বা ডিমিউচুয়ালাইজেশনের কথা বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু কোনো কথাই বলছে না, ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে কোনো কথাই বলছে না, যাতে তাদের ক্ষমতাটা তারা একীভূত করে রাখতে পারে। আপনার কি মনে হয় বিষয়টা নিয়ে? রাজু, আপনি ঠিকই বলেছেন। আমাদের ঢাকা শুধুমাত্র এসিসি পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জও আমরা অপশনটা লক্ষ্য করেছি যে এট দ্য সেম টাইম যারা ব্রোকার তারাই কিন্তু এট দ্য সেম টাইম ট্রেডার হিসেবে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ একটি যে পূর্ণ স্বাধীনভাবে দুটি ডিপার্টমেন্ট চলবে সেরকম কোনো কার্যক্রম আমরা দেখছি না, যেটা ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমেই সম্ভব। এবং আমরা এটাও জানতে পেরেছি যে ডিমিউচুয়ালাইজেশনের পক্ষে কেউই না, এবং এটা করতে যতটুকু বাধা দেওয়া সম্ভব বাধা দেওয়া হবে। আপনি অলরেডি হিরোর মুখে শুনেছেন যে প্রভাবশালী ব্যক্তিদের এগেইনস্টে কখনোই কিছু করা যায় না। ঢাকা স্টক এক্সচেঞ্জে যে সকল ব্যক্তিবর্গ বসে আছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সময় করাপশনের পেছনে তাদেরই সবচেয়ে বেশি অবদান এসেছে। তারা একটি অতিমূল্যত শেয়ারকে এই মার্কেটে ট্রেডিং করতে সহায়তা করেছে, বিভিন্ন সময় তারাই ট্রেডারের ভূমিকায় অভিনয় করেছে এবং ক্র্যাশ মার্কেটে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষরাই অযথা বিনিয়োগকারীদের দোষ দিয়েছে। রাজু, তদন্ত রিপোর্টে কিন্তু কোনো বিনিয়োগকারীর নাম আসেনি, বরং এসেছে এই সকল ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষেরই। সো স্বাভাবিকভাবে একটি বিষয় স্পষ্ট যে করাপশনের পেছনে এদেরই কিন্তু মূল একটি ভূমিকা রয়েছে এবং বিনিয়োগকারী এবং বাজার বিশ্লেষক সকলে এক্সপেক্ট করছেন যে যেহেতু এটা অলরেডি প্রুভড যে এরাই মূলত দায়ী, সো এবং 96-এও ছিল, এবারও এসেছে, তাদের বিরুদ্ধে যেন চরম একটি ব্যবস্থা নেওয়া হয়, যাতে পুরো পৃথিবী যাতে এই জিনিসটি খেয়াল রাখে যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়েছে, আর যেন কেউ সাহস না পায় এসব কাজ করার জন্য। অবশ্যই তিশা, হিরো, আপনাদের দুজনকে অনেক